মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া ভোতা, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে একরঙা, অর্থহীন। মন শান বাঁধানো রস ঠকিতে পায় না। সরল জীবনবোধের মধ্য দিয়ে রচনা করেছেন অসাধারণ অসংখ্য সাহিত্যকর্ম। বলছি পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড় সহ অসংখ্য ঐতিহাসিক সাহিত্যকর্মের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। আজ এই কথা সাহিত্যিকের জন্মদিন, তাকে শ্রদ্ধা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কিউএসটিএল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 28 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 12 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম আয়োজনের শুরুতেই আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বিখ্যাত এই কথা সাহিত্যিকের পাশাপাশি আয়োজনের শুরুতেই আমরা জানবো আর কোন কোন বিখ্যাত ব্যক্তিদের আজ জন্মদিন, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে তাদেরও কয়েকটি বিখ্যাত কাজ নিয়ে আমরা জেনে নেব। 1894 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি রসায়নবিদ ও পদার্থবিদ আইরিন জোলিয়েট কিউরি। 1935 সালে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য। 5টি নোবেল পুরস্কার কিউরিসকে এখন পর্যন্ত সর্বাধিক নোবেল বিজয়ীদের পরিবারে পরিণত করেছে। এছাড়াও তিনি ফরাসি সরকারের সদস্য হওয়া প্রথম 3 নারীর একজন ছিলেন। 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। তিনি বাংলাদেশে মুক্ত চিন্তার আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সরকারের সেন্সরশিপ ও ব্লগারদের কারাদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের সমন্বয়কারী ছিলেন। পেশায় একজন প্রকৌশলী হলেও তার স্বপ্রতিষ্ঠিত ওয়েবসাইট মুক্তমনায় লেখালেখির জন্য অধিক পরিচিতি লাভ করেন। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা পল উইলিয়াম ওয়াকার। তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন। পল ওয়াকার 1980-এর দশকে শিশু অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ব্যবসায়িকভাবে সফল রোড থ্রিলার জয় রাইডে অভিনয় করে অ্যাকশন তারকা হয়ে উঠেছেন। বিশিষ্টজন তো বটেই, সেই সাথে প্রিয় দর্শক, আজকের এই দিনটিতে আপনাদের কিংবা আপনাদের আপনজনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি ভালো কাটুক, রঙিন কাটুক, এই কামনা করছি। দর্শক, এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, জেনে নেব আজকে সারাদিনটি বিভিন্ন বিভাগে কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় 25.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 36.5 ডিগ্রি সেলসিয়াস।
আজ সকল বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, সকাল 24 আয়োজনে আমরা মাঝে মাঝেই চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গা থেকে ফলের চাষ নিয়ে আপনাদের জানাতে। আজ আপনাদের নিয়ে যাব রংপুরে, যেখানে কম খরচে বেশি লাভবান হয় পেঁপে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। আমরা কথা বলবো তার সাথে, জানবো সেখানকার পরিস্থিতি নিয়ে। ফখরুল শাহিন, শুভ সকাল। আমরা দেখতেই পাচ্ছি আপনি একটি পেঁপে বাগানে দাঁড়িয়ে আছেন, থোকায় থোকায় অসংখ্য পেঁপে ঝুলছে। বাগানটি যতটুকু সম্ভব ঘুরে তো দেখবই, সেই সাথে জানতে চাই এবারে পেঁপের ফলন কেমন হয়েছে, এর বাজারজাতটা কেমন করে হয়, দেশের অন্যান্য বিভাগগুলোতে সরবরাহ করা হচ্ছে কিনা এই পেঁপে, বিস্তারিত জানাবেন আমাদের। সারিকা, আপনাকেও শুভ সকাল। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক পেঁপে গাছে, আসলে পেঁপে আর পেঁপে বলা যায়। এবং আমি যেখানে আছি এটি হচ্ছে যে 2 একর জমির মধ্যে এই পেঁপের আবাদ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু একটি পরিত্যক্ত জমি ছিল। সেই পরিত্যক্ত জমি আসলে শোধন করে চাষের উপযোগী করে এখানে পেঁপে চাষ করেছেন একজন কৃষক, নাম নজরুল ইসলাম। এবং শুধু নজরুল ইসলাম নয়, রংপুরের মধ্যে এখন কিন্তু পেঁপের আবাদ অনেক বেড়ে গেছে, কারণ এটি কম খরচে বেশি লাভজনক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেকার যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, তারা কিন্তু এই চাষে ঝুঁকছেন, এবং শিক্ষিত বেকার যারা আছেন তারাও ঝুঁকছেন। এবং এতে আসলে ব্যাপক সফলতাও পেয়েছেন, সচ্ছলতাও এসেছে এবং সাফল্যও এসেছে এই যারা পেঁপে চাষ করেছেন তাদের। এবং আমরা এরকম অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, বেকার যুবকদের সঙ্গে কথা বলেছি, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পেঁপে চাষটি অনেক সহজ এবং খরচ অনেক কম, কিন্তু সেই পরিমাণে লাভ কিন্তু অনেক তাদের হচ্ছে। আমরা যদি বলি এই যেখানে আমরা আছি যে বাগানে, এটি 2 একর জমির উপর এই পেঁপের বাগানটি করা হয়েছে। এবং যে কৃষক নজরুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি প্রাথমিকভাবে 2 থেকে 3 লক্ষ টাকা এখানে খরচ করেছেন, কিন্তু তিনি আশা করছেন যে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত তিনি বিক্রি করবেন। সবকিছু বাদেও তার কিন্তু 8 থেকে 7 লক্ষ টাকা লাভ হবে এমনটাই কিন্তু আশা করছেন। এবং এর মধ্যে তিনি প্রায় 1 লক্ষ টাকার বেশি পেঁপে বিক্রি করেছেন। এবং গাছে কিন্তু গাছ ভর্তি এখন পেঁপে আছে, প্রতিদিনই পেঁপে তোলা হচ্ছে, বিক্রি হচ্ছে। এবং তিনি বলছেন যে সবচেয়ে বড় বাজার কিন্তু রংপুরেই আছে পেঁপের, কারণ এইখান থেকে পেঁপে তুলে বেশি দূর যেতে হয় না, 5 কিলোমিটার দূরেই কিন্তু রংপুর সিটি বাজার, পাইকারি বাজার। সেই পাইকারি বাজারে তারা কিন্তু পেঁপে বিক্রি করে থাকেন। এবং রংপুরে এখন যে পেঁপের আবাদ হচ্ছে 200 হেক্টর জমিতে, তার চেয়ে কিন্তু রংপুরের যে লোক সংখ্যা আছে তাদের চাহিদা কিন্তু আরো বেশি। অর্থাৎ যে পরিমাণ আবাদ হচ্ছে তার চেয়ে চাহিদা বেশি থাকায় আসলে বাজারজাত করতে কৃষকদের তেমন বেগ পোহাতে হচ্ছে না। আর এটি কিন্তু রংপুর সিটি বা সিটি কর্পোরেশন এলাকার মধ্যেই এই পেঁপের বাগান করা হয়েছে। এছাড়াও রংপুরের যে উপজেলাগুলো আছে, সবচেয়ে বেশি পেঁপে আবাদ হচ্ছে মিঠাপুকুর উপজেলাতে। সেখানে আমরা কিন্তু যারা তরুণ উদ্যোক্তা আছেন এবং পেঁপে চাষি আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কাঁচা যে পেঁপে, যেটি তরকারি হিসাবে খায়, সেটি কিন্তু পাইকারি দরে তারা 20 টাকা কেজিতে বিক্রি করছেন। এবং পাকা যে পেঁপে ফল হিসাবে খাওয়া হয়, সেটি কিন্তু তারা 30 টাকা দরে বিক্রি করছেন। এবং একটি গাছে কিন্তু প্রায় 2 থেকে 3 মণ পর্যন্ত পেঁপে হয়ে থাকে। এবং একটি গাছ রোপণ করার 1 বছরের মাথায় কিন্তু তারা বিক্রি করতে পারেন। সুতরাং এটি আসলে লাভজনক বেশি হওয়ায় পেঁপের চাষ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই রংপুরে। তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা। ফখরুল শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুরে একটি পেঁপে বাগান থেকে আমরা ঘুরে এলাম। আমরা দেখছিলাম অসংখ্য পেঁপে এবং একটি পরিত্যক্ত ভূমিতে এই পেঁপে চাষ হচ্ছে, এবং সম্ভাবনা থাকায় নতুন নতুন অনেক উদ্যোক্তা পেঁপে চাষে আগ্রহ দেখাচ্ছে। দর্শক, এবারে QSTL নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আয়োজনে এই পর্যায়ে একটু পত্রিকার খবরগুলো না দেখে নিলে নয়। প্রতিদিনের মতোই আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতে যে শিরোনামটি আমি পড়ছি,
রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা। 6 কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে নিজ নিজ জগতে সংস্কার আনার আহ্বান। কারখানা খোলা রাখার আহ্বান। সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস। বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় নেওয়ার হুঁশিয়ারি। আশুলিয়া গাজীপুরে বন্ধ 250 কারখানা। কালিয়াকৈরে বিগ বস। কারখানায় আগুন দুষ্কৃতকারীদের। পোশাক শিল্পে অস্থিরতা। বিভিন্ন কারখানায় কাজ না করে বিক্ষোভ, কাজে ফিরতে চান সাধারণ শ্রমিকরা। দর্শক, আশুলিয়া গাজীপুরের বন্ধ 250 কারখানা, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে, আমি পড়ছিলাম। প্রশাসনের তালগোল, ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো 5 অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় গত 17 আগস্ট। একদিন পরেই 18 আগস্ট সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আবার এই 5 জনের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া এম এ আকমল হোসেন আজাদকে 3 দিনের মাথায় স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়। দর্শক, এই ছিল সমকালের প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা একটু প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই। 6 বিশিষ্ট জনের নেতৃত্বে 6 সংস্কার কমিশন গঠন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আইন নিজের হাতে তুলে নেবেন না, কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখুন। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে। প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প। বিতর্কে অর্থনীতি, অভিবাসন, গর্ভপাত, বর্ণবাদ ও গণতন্ত্রের উপর হামলা, এই 5 বিষয়ে গুরুত্ব পেয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে যদি তুলনা করি তাহলে বলা যায় তাদের প্রথম এবং সম্ভবত একমাত্র প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নকআউটে ধরাশায়ী করেছেন। আশুলিয়া ও গাজীপুরে 183 কারখানা বন্ধ। প্রথম আলোতে এই শিরোনামটি আমরা দেখছি। 10 স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা। ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। দর্শক, প্রথম আলোর প্রধান শিরোনামগুলো তো আমরা দেখে নিচ্ছিলাম। প্রথম আলোর পরে আমরা চলে যাব কালের কণ্ঠে। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। প্রত্যেকটি পত্রিকাতেই শিরোনামগুলো আমরা দেখছিলাম। নির্বাচনের নামে ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা গ্রহণযোগ্য নয়। গণভবন সংস্কার হবে না। সংস্কারের দায়িত্ব নিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। বন্যা মোকাবেলায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু। বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। মূল ভূমিকায় আওয়ামী লীগ সরকারের 3 সচিব। তালিকায় 106 জনের মধ্যে বঞ্চিত মাত্র 25 জন। 1 সদস্যের তদন্ত কমিটি। 6 প্রভাবশালীর কর ফাঁকির খোঁজে সিআইসি। কর ফাঁকি ও মুদ্রা পাচারের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ সহ আলোচিত 6 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আমরা ফেরেশতা নই, ভুলগুলো ধরিয়ে দিন, বলেছেন অর্থ উপদেষ্টা। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো তো আমরা দেখে নিচ্ছিলাম। কালের কণ্ঠের পরে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নেব এক নজর। সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় 6 কমিশন গঠন। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বন্যায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা অনন্য। সাগর 19 সহ 5টি আলোচিত হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ। ফেসবুকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস শেয়ারের সুযোগ নেই। নিম্ন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তা। 5 বছর আগে দেওয়া ওই নির্দেশসমূহ প্রতিপালন না করেই নানা ধরনের স্ট্যাটাস দেওয়ার তা সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর
হয়েছে। ময়মনসিংহের রওশন এরশাদের বিরুদ্ধে মামলা। ময়মনসিংহের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মুস্তাকিম বিলা ফারুকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ। 9 ডিসির নিয়োগ বাতিল, 4 ডিসি রদবদল। পদপঞ্চায়েতদের হট্টগোলে তদন্ত কমিটি গঠন। ডিসি হতে ইচ্ছুকদের বিশৃঙ্খলা শোভন হয়নি বলেছেন স্বাস্থ্য সচিব। কক্সবাজার হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধর, সেবা বন্ধ। সিসিইউতে রোগীর মৃত্যু। সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের উপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল। আমরা সবশেষে বণিক বার্তার একটি শিরোনামও দেখে নেব। উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত $5 বিলিয়ন অনুরোধ করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন এটি। এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান শিরোনামগুলো। দর্শক, এবার একটু আমরা পর্যটন নিয়ে জানবো। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো নিয়ে জানতে চান। আজ আমরা চলে যাব খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। নুরুসফা মানিক, শুভ সকাল। আমরা একটু খাগড়াছড়ির পর্যটন নিয়ে জানতে চাই, যেহেতু সামনেই সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার রয়েছে। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, বন্যা গেল, এখন কি পরিস্থিতি সেখানকার? পর্যটক কি আসতে শুরু করেছে কিনা? সেই সাথে ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন? সারিকা, দেখুন যে জুলাই, আগস্ট এবং তার আগে যে বন্যা পরিস্থিতি ছিল তার সবকিছু মিলিয়ে কিন্তু এর একটি প্রভাব পড়েছিল খাগড়াছড়ির যে পর্যটন খাত, সেই পর্যটন খাতে কিন্তু এর একটি প্রভাব পড়েছিল। তবে আগস্টের পরপরই কিন্তু এখন যেহেতু দেশ আস্তে আস্তে সবকিছু আগের নিয়মে স্বাভাবিক হতে শুরু করেছে, জনজীবন স্বাভাবিক হচ্ছে, এর ফলে কিন্তু এখন সেপ্টেম্বরে আমরা দেখেছি যে পর্যটকের উপস্থিতি সেটি অনেকটা কিন্তু এখন বাড়তে আমরা দেখেছি। বিশেষ করে এই যে খাগড়াছড়ির আলোটিলা, রিসাং ঝর্ণার পাশাপাশি রাঙ্গামাটির সাজেক যেটি খাগড়াছড়ি হয়ে যেতে হয়, সেখানে কিন্তু পর্যটকদের কিন্তু উপস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্যান্য বিগত 2 মাসের তুলনায় কিন্তু এখন কিন্তু পর্যটকের উপস্থিতি বেড়েছে। আমি যদি একটু গত সপ্তাহের কথা বলি, গত সপ্তাহে কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক পর্যটকের উপস্থিতি হয়েছে। আর এই যে আগামীকাল শুক্রবার, তারপরে শনিবার যে সাপ্তাহিক ছুটির দিন, সেই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু পর্যটকদের উপস্থিতি হবে বলে আশা করছেন যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। তারা কিন্তু আগাম বুকিং পেয়েছেন এবং পরিবহন যারা রয়েছেন, পরিবহন সংশ্লিষ্ট, তারাও বলছেন যে তাদের কাছে কিন্তু বুকিং রয়েছে। এবং এর পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন, কাপড় অর্থাৎ হস্তশিল্প, তাঁত বুননের যেসব কাপড়ের দোকান রয়েছে, এর পাশাপাশি খাবারের হোটেল রয়েছে এবং অন্যান্য যত ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে সেপ্টেম্বরের শুরু থেকে তারা কিন্তু পর্যটকদের উপস্থিতি দেখে কিন্তু তারা কিন্তু খুশি। তারা মনে করছেন যদি এইভাবে যদি আস্তে আস্তে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জনজীবন যদি স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে পর্যটকরা আসতে শুরু করবেন। এবং সামনে যেহেতু শীত মৌসুম রয়েছে, সেই শীত মৌসুমকে ঘিরে কিন্তু তারা আসার স্বপ্ন বুনছেন। তারা বলছেন যদি শীত মৌসুমে যদি পর্যটক বিগত সময় যেরকম পর্যটক আসতো সেরকম পর্যটক যদি আসে, তাহলে তারা কিছুটা হলো যে লোকসানে পড়েছিল, যে বন্যা, তারপরে হচ্ছে দেশের যে আন্দোলন, সব মিলিয়ে যে একটি লোকসান ছিল, সেই লোকসান তারা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন বলে তারা আগামী যে শীত মৌসুম সেটিকে আশা করে বসে আছেন। এবং খাগড়াছড়িতে কিন্তু ধীরে ধীরে পর্যটন পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হচ্ছে। সারিকা, নুরুসফা মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা খাগড়াছড়ি পর্যটন নিয়ে জানছিলাম। খাগড়াছড়ি পর্যটন অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন, আমরা এমনটি জানছিলাম। দর্শক, দেশের বাইরের একটু খবর নিয়ে আসবো আমরা। 8725 কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও ই কমার্স সাইটের বরাতে চীনের বাজারে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে আফ্রিকান দেশ রুয়ান্ডার কফি। চীন আফ্রিকার অর্থনীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই কফির বাণিজ্য। আমরা একটি প্রতিবেদন দেখে আসবো। কফির জনপ্রিয়তা এবং চাহিদা বাড়ার কারণে চীনের অর্থনীতিতেও বড় হচ্ছে কফির বাজার। $2 বিলিয়ন এই কফির বাজার টিকিয়ে রাখতে দেশীয় উৎপাদনের পাশাপাশি কফি আমদানি করে দেশটি। এই কাতারে প্রথম দিকে উঠে আসছে আফ্রিকান দেশ রুয়ান্ডার নাম।
অনন্য স্বাদের জন্য বিখ্যাত রুয়ান্ডার কফি। দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য জোরদার করতে 2018 সালে ই-কমার্স সাইট আলিবাবা এবং রুয়ান্ডার সরকার প্রথমবারের মতো ইলেকট্রনিক ওয়ার্ল্ড ট্রেড প্ল্যাটফর্ম চালু করে। 2019 সালে চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে অন্যান্য পণ্যের সাথে রুয়ান্ডার কফির প্রসারে ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনেক বেশি দূরত্ব এবং কাস্টমসের জটিলতার কারণে আগে আমাদের দেশের অনেক চাহিদা সম্পন্ন পণ্য আমরা চীনে রপ্তানি করতে পারতাম না, কিন্তু চীনা ই কমার্স সাইটগুলো খুবই ভালো। ডিজিটালাইজেশনের ফলে এখন ক্রেতা বিক্রেতার মধ্যকার বাধা অনেকটা দূর হয়ে গেছে। সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। চলতি বছরের 5 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত চলা এই মেলায় অংশগ্রহণ করবে 1000-এর বেশি উদ্যোক্তা এবং উৎপাদক, যে তালিকায় আছে 10টিরও বেশি রুয়ান্ডার কফি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই মেলাটি আফ্রিকান উদ্যোক্তাদের চীনের বাজারে প্রবেশ করার খুব ভালো একটি সুযোগ। এর মাধ্যমে তারা তাদের পণ্য নিয়ে আসতে পারে এবং চীনে ব্যবসা প্রসার করতে পারে। 2023 সালে রুয়ান্ডা চীনে $165 মিলিয়ন কফি রপ্তানি করেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেওএসটি নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। ফিরবো নতুন দিনে দেশ বিদেশের নানান তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।